আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি, ঢাকায় মুখোমুখি দুই দেশ। ইরানের দিকে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠাল ট্রাম্প। রাশিয়ার পক্ষে কাজ করা ভারতীয় নাবিকদের আটক করেছে ফ্রান্স। গাজা তছনছ করা সেনাপতি এখন গাজার শান্তি বোর্ডের উপদেষ্টা। ৪৮ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে আঘাত হানবে ইরান, ভেসে এলো গোপন মিসাইল সিটির গর্জন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার ভূরাজনৈতিক লড়াই এখন এক নতুন মাত্রা পেয়েছে এবং আশ্চর্যজনকভাবে এর একটি বড় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা। সম্প্রতি ঢাকার কূটনৈতিক পাড়ায় এই দুই পরাশক্তির প্রতিনিধিদের মুখোমুখি হওয়া এবং একে অপরকে পরোক্ষভাবে হুঁশিয়ারি দেওয়ার ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা আমাদের অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে বর্তমান বিশ্বের যে মেরুকরণ চলছে, সেখানে দক্ষিণ এশিয়া, বিশেষ করে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাগুলির গুরুত্ব অপরিসীম হয়ে দাঁড়িয়েছে এবং ওয়াশিংটন ও বেইজিং উভয়ে চায় এখানে নিজেদের প্রভাব বজায় রাখতে। বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্র যখন ইন্দো প্যাসিফিক কৌশলের কথা বলে, তখন তারা আসলে চীনের ক্রমবর্ধমান আধিপত্যকে রুখতে চায়। আবার অন্যদিকে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এই অঞ্চলে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে আছে। ঢাকার এই কূটনৈতিক লড়াই মূলত উন্নয়নের অংশীদারিত্ব নিয়ে হলেও এর গভীরে রয়েছে গভীর নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের দ্বন্দ্ব, যা সাধারণ মানুষের কাছে সবসময় স্পষ্ট হয় না। আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত কয়েক মাসে এই দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের ঢাকা সফর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটি সফরের পরেই দেখা যায় একে অপরের নীতির সমালোচনা করতে। চীন স্পষ্টভাবে জানিয়েছে যে তারা কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তাদের মিত্র দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে পছন্দ করে না, যা মূলত যুক্তরাষ্ট্রের দিকেই একটি সরাসরি ইঙ্গিত বলে ধরে নেওয়া হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে যে তারা একটি মুক্ত ও অবাধ অঞ্চল চায়, যেখানে গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষা করা হবে, যা চীনের শাসন ব্যবস্থার ঠিক বিপরীত একটি মেরু। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে এই দুই পরাশক্তির লড়াইয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলির অবস্থান কেমন হওয়া উচিত এবং এটি কি আমাদের আঞ্চলিক অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন। এই ভূরাজনৈতিক টানাপোড়েন শুধু কূটনৈতিক আলোচনার টেবিল নয়, বরং এটি সরাসরি প্রভাব ফেলে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রেও, যার ফলে প্রতিটি সাধারণ মানুষের জীবনেও এর পরোক্ষ প্রভাব থেকে যায়। বিশ্ব রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে এবার ইরানের দিকে যুদ্ধজাহাজের এক বিশাল বহর পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসন, যা মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্র সীমায় এক থমথমে পরিস্থিতির সৃষ্টি করেছে। এই খবরটি আসার পরপরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ে অস্থিরতা শুরু হয়েছে, কারণ পারস্য উপসাগরীয় এলাকাটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী হিসেবে পরিচিত। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক দীর্ঘকাল ধরেই অম্লমধুর, বা বলা ভালো যে চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এবার সরাসরি নৌবহর পাঠানোর সিদ্ধান্তটি পরিস্থিতিকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যে এটি একটি সাধারণ নিরাপত্তা মহড়া এবং মিত্র দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করার একটি অংশ মাত্র, কিন্তু তেহরান একে সরাসরি উস্কানি হিসেবে দেখছে এবং তারা সাফ জানিয়ে দিয়েছে যে তাদের জলসীমায় কোনো ধরনের অনুপ্রবেশ সহ্য করা হবে না। এই বিশাল নৌবহরে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির বিমানবাহী রণতরী এবং শক্তিশালী মিসাইল সিস্টেম, যা যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে এটি একটি মনস্তাত্ত্বিক চাপের অংশ, যাতে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করা যায় অথবা তাদের আঞ্চলিক প্রভাবকে কিছুটা স্তিমিত রাখা যায়। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা তাদের নিজস্ব ডিফেন্স সিস্টেম এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে এই অঞ্চলে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে প্রতিনিয়ত।
বন্ধুরা, বিশ্ব শান্তির জন্য এই ধরনের সামরিক শক্তি প্রদর্শন কতটা যুক্তিযুক্ত বলে আপনারা মনে করেন তা আমাদের জানাতে ভুলবেন না। এই উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের প্রবাসী কর্মীদের মধ্যেও এক ধরনের উদ্বেগ কাজ করছে, কারণ যে কোনো ধরনের সংঘাত হলে এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমরা আশা করি যে আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধান হবে এবং রক্তক্ষয়ী কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন, কারণ সঠিক তথ্য জানাই এখনকার সময়ের বড় সচেতনতা। আন্তর্জাতিক সমুদ্র সীমায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে রাশিয়ার হয়ে কাজ করার অভিযোগে বেশ কয়েকজন ভারতীয় নাবিককে আটক করেছে ফ্রান্সের নৌ কর্তৃপক্ষ। এই ঘটনাটি ভারত এবং ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে এক নতুন ধরনের জটিলতার সৃষ্টি করেছে, যা আন্তর্জাতিক নৌ আইন এবং বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বেশ বড় একটি চ্যালেঞ্জ। ফ্রান্স দাবি করছে যে ওই জাহাজটি এমন কিছু পণ্য পরিবহন করছিল যা রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় পড়ে, এবং এর সাথে জড়িত নাবিকরা যদিও ভারতীয় নাগরিক, কিন্তু তারা রাশিয়ার একটি অঘোষিত বাণিজ্যিক নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছিল। অন্যদিকে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং আটক নাবিকদের আইনি সহায়তা দেওয়ার জন্য প্যারিসে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। নাবিকদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা শুধুমাত্র জীবিকার তাগিদে ওই জাহাজে কাজ করতেন এবং তারা কোনো ধরনের বেআইনি কাজের সাথে যুক্ত নন। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে বর্তমান বিশ্বের জটিল রাজনৈতিক সমীকরণে সাধারণ পেশাজীবীরাও অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বড় বড় বিপদের মুখে পড়ে যান, বিশেষ করে যখন কোনো বড় শক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাগরের বুকে এই ধরনের ধরপাকড় বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে এক ধরনের আতঙ্ক তৈরি করছে এবং এতে করে শিপিং ইন্ডাস্ট্রি বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সের এই পদক্ষেপকে অনেকেই ইইউ বা ইউরোপীয় ইউনিয়নের কঠোর নীতির প্রতিফলন হিসেবে দেখছেন, যা মূলত রাশিয়াকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার একটি প্রচেষ্টা। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? ভারত কি পারবে তার নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে, নাকি এটি দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ের দিকে যাবে? আপনাদের ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় চেষ্টা করি নিরপেক্ষভাবে সঠিক তথ্যটি আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারেন। গাজার দীর্ঘদিনের সংঘাতময় পরিস্থিতিতে এক অভাবনীয় মোড় এসেছে, যেখানে সেখানকার একজন সুপরিচিত এবং দাপুটে সেনাপতিকে এখন গাজার শান্তি বোর্ডের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা অনেককেই অবাক করেছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা জানেন যে গাজা উপত্যকা গত কয়েক দশক ধরে একটি উত্তপ্ত জনপদ, এবং সেখানকার সামরিক নেতাদের ভূমিকা সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে হঠাৎ করে এই ধরনের প্রশাসনিক এবং নীতি নির্ধারণী ভূমিকায় আসাটা একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এই নতুন শান্তি বোর্ড মূলত গাজার পুনর্গঠন এবং সেখানে টেকসই শান্তি বজায় রাখার লক্ষ্যে কাজ করবে, যেখানে অভিজ্ঞ সামরিক নেতাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। অনেকেই মনে করছেন যে দীর্ঘ সময়ে রণক্ষেত্রে থাকার ফলে তিনি ভালো করেই জানেন যে যুদ্ধের ভয়াবহতা কতটা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ঠিক কোন জায়গাগুলোতে কাজ করা জরুরি। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, কারণ একজন স্থানীয় প্রভাবশালী নেতার নেতৃত্বে যদি শান্তি প্রক্রিয়া এগিয়ে যায়, তবে সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ হবে। তবে এই নিয়োগ নিয়ে কিছু সমালোচনাও রয়েছে, কারণ বিরোধী পক্ষ মনে করে যে যুদ্ধের সাথে যুক্ত ব্যক্তিদের শান্তি প্রক্রিয়ায় রাখাটা কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ হতে পারে। তা সত্ত্বেও বর্তমান বাস্তবতায় গাজার সাধারণ মানুষের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন হল স্থিতিশীলতা এবং মাথার উপর একটি নিরাপদ ছাদ। রাস্তাঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং চিকিৎসা ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে এই নতুন বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। বন্ধুরা, গাজার এই নতুন শান্তি উদ্যোগ নিয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সারা বিশ্বের পরিবর্তনের এই গল্পগুলো আপনাদের সহজভাবে জানাতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগে এখন বড় ধরনের সতর্কতা জারি করা হয়েছে, কারণ গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানি কোনো বিশেষ পদক্ষেপের সম্ভাবনা রয়েছে। এবং এই আশঙ্কার মাঝেই সামনে এসেছে ইরানের একটি গোপন মিসাইল সিটির গর্জন। এই মিসাইল সিটিগুলো মূলত মাটির অনেক গভীরে অবস্থিত বিশাল এক সুড়ঙ্গ ব্যবস্থার মতো, যেখানে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন প্রস্তুত রাখা হয়েছে, যা নজরদারি স্যাটেলাইটের মাধ্যমে শনাক্ত করা অত্যন্ত কঠিন। ইরানের পক্ষ থেকে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পাহাড়ের নিচে মাইলের পর মাইল বিস্তৃত এই মিসাইল ঘাঁটিগুলো, যা সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকিস্বরূপ হতে পারে বলে ওয়াশিংটন মনে করছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের ভীতি ছড়িয়ে পড়েছে, কারণ গত কয়েক বছরে ইরান তাদের প্রযুক্তিতে ব্যাপক উন্নতি ঘটিয়েছে এবং তাদের মিসাইলগুলো এখন অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম। তবে বিশ্লেষকরা বলছেন যে এটি মূলত একটি ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক প্রচার হতে পারে, যাতে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সরাসরি আক্রমণের চিন্তা না করে। এই ধরনের প্রযুক্তিগত শক্তি প্রদর্শন এখনকার যুদ্ধের একটি অবিচ্ছেদ্য অংশ, যাকে অনেকে শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ বলে অভিহিত করেন। এদিকে পেন্টাগন জানিয়েছে যে তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো হাই অ্যালার্টে রাখা হয়েছে। এই টানাপোড়েন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং সারা বিশ্বের শেয়ার বাজার এবং ডিজিটাল কারেন্সির উপরও প্রভাব ফেলছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে ইরান আসলেই এমন কোনো পদক্ষেপ নেবে যা বিশ্বকে এক নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে? আপনাদের চিন্তাধারা আমাদের জানান এবং এই খবরের পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজকের মতো আমাদের সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। আর আমাদের চ্যানেলটি সাপোর্ট করতে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।